সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। এই চ্যানেলে আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড সম্পর্কিত ভিডিও। আপনারা জানেন যে ভারতবর্ষে প্রায় 3000-এর মতো মিউচুয়াল ফান্ড রয়েছে। সেখান থেকে আপনি সঠিক বা পারফেক্ট মিউচুয়াল ফান্ড কিভাবে বাছবেন, এটা কিন্তু সহজ কাজ নয়, খুব কঠিন কাজ। সেটাকেই আমি এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজেই একটি মিউচুয়াল ফান্ড বাছতে পারেন। কারণ কি, আমরা যারা মিউচুয়াল ফান্ড করি তারা অনেকেই এজেন্ট এবং বিভিন্ন এএমসির দ্বারস্থ হই এবং বিভিন্ন ব্যাংকের দ্বারস্থ হই, সেখানে গিয়ে আমরা মিউচুয়াল ফান্ডটা করি। আর এই ছোট্ট কাজটা যদি আমরা শিখে নেই, কিভাবে মিউচুয়াল ফান্ডটা বাছবো, এই জিনিসটা প্রসিডিওরটা যদি আমরা শিখে নিই, তাহলে কিন্তু নিজের থেকেই সহজে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডটা বাছতে পারবো। কারণ কি, অনেকেই একে তাকে ফোন করবেন, যেমন আমাকে বলে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো। এটা কিন্তু খুব কঠিন কাজ, অন্যকে সাজেশন দেওয়া। আপনি যদি নিজের দায়িত্বটা নিজে নিয়ে বুঝে আপনি ইনভেস্ট করেন, তাহলে দেখবেন মনে অনেক শান্তি পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে সকলেরই এই পদ্ধতিটা শিখে নেওয়া উচিত এবং নিজের ডিসিশনটা নিজেকেই নেওয়া উচিত। কারণ কি, নিজের ডিসিশন নিজের চিন্তাভাবনার থেকে কিন্তু আসে। এবার আপনি কিভাবে ভাবছেন এবং আমি কিভাবে ভাবছি, এটার মধ্যে কিন্তু একটি বিস্তর ফারাক থাকে। এবার কোনো মিউচুয়াল ফান্ডে যখনই আপনি ইনভেস্ট করবেন, নির্দিষ্ট একটা গোল আপনি মাথায় রাখবেন, তারপরেই কিন্তু ইনভেস্ট করবেন। কারণ আপনি কি উদ্দেশ্যে ইনভেস্ট করছেন, কত দিনের জন্য ইনভেস্ট করছেন এবং কোন কোন আপনার জীবনের ইভেন্টের উপর ডিপেন্ড করে আপনি ইনভেস্টটা করছেন। আমি ইভেন্ট বলতে এই বিষয়গুলো কি বোঝাচ্ছি, মনে করুন আপনার ছেলেমেয়ের এডুকেশন, বা আপনার ছেলেমেয়ের বিয়ে, বা আপনার নিজের কোনো একটি বাড়ি করার স্বপ্ন, বা গাড়ি কেনার স্বপ্ন, বা কোনো একটি অ্যাসেট কেনার স্বপ্ন, যেটাকে আপনি বাস্তবায়িত করতে পারেন আপনার ছোট্ট ছোট্ট ইনভেস্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে। সেটা করতে গেলে তাহলে আপনাকে আগে কিন্তু গোলটা ঠিক করতে হবে, যে আমি কতদিনের জন্য এখানে ইনভেস্ট করব এবং কি পরিমাণে ইনভেস্ট করব এবং কতদিন পরে আমি কতটা রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারি এখান থেকে। তাহলে আপনার কাছে বিষয়টি এরকম দাঁড়ালো যে কেন মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করছেন, এটা কিন্তু আপনাকে আগেই বুঝে নিতে হবে। কেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হওয়াটা কিন্তু প্রয়োজন আছে। তার মানে ব্যাপারটি এরকম দাঁড়ালো যে আপনি আপনার গোলটাকে আগে সিলেক্ট করবেন। কারো গোল হতে পারে যে আমি একটি কর্পাস অ্যামাউন্ট বা একটি মোটা রকমের অ্যামাউন্ট 10 বছর বা 20 বছর পরে পেতে চাই। সেটার জন্য আপনাকে কী ধরনের ইনভেস্ট করতে হবে, সেরকমভাবে একটা প্ল্যানিং করতে হবে। এরকম হতে পারে যে আমি পেনশন আকারে বা গ্র্যাচুইটি আকারে টাকাটাকে পেতে চাই, তার জন্য একটা প্ল্যানিং করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি এফডির পরিবর্তে সেরকম একটি মিউচুয়াল ফান্ড চুজ করব, তার জন্য করতে পারেন। যেমন ট্যাক্স সেভারও কিছু ব্যাপার ছিল, আগামীতে হয়তো থাকবে না, তবুও বলছি কথাটা, যে আমি ট্যাক্স সেভ করব, তার জন্য কোন মিউচুয়াল ফান্ডটা। মানে আপনার গোলগুলোকে একদম ক্লিয়ার হতে হবে যে আমি এই কারণে মিউচুয়াল ফান্ড করছি এবং এতদিন পরে যেন আমি এই অ্যামাউন্টটা পাই। এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। সেই হিসাবে আপনি প্ল্যান করে ইনভেস্ট করলে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবেন। এবার পরের যে বিষয়টি, সেটাতে আসা যাক। পরের বিষয়টি হলো কিভাবে মিউচুয়াল ফান্ডে আমি বিনিয়োগ করব, বা আপনি কিভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে নেই। মিউচুয়াল ফান্ডে দু রকম পদ্ধতিতে ইনভেস্ট করা যায়। সেটি হচ্ছে একটি লামসাম পদ্ধতি, আর একটি হচ্ছে এসআইপি মোড। এসআইপি মোডে মানে হলো প্রত্যেক মাসে বা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনি কিছু টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আর লামসাম কথার অর্থ হচ্ছে একবারে আপনি একটি টাকা ইনভেস্ট করলেন, আপনার হাতে যখন কিছু টাকা আসলো আপনি ইনভেস্ট করে দিলেন। এখানে কোনো মান্থলি যে বাধ্যবাধকতা, সেই ব্যাপারটা কিন্তু থাকে না। এবার আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে এবং আপনার যেরকম ইচ্ছে সেরকমভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটিকে আপনি চুজ করতে পারেন। তবে বলে রাখি একটু, অনেক ফান্ডই আছে যেটাতে এসআইপি হয়, আবার লামসাম হয় না। আবার কিছু ফান্ড আছে দুটোই হয়, লামসামও হয়, এসআইপি হয়। আবার কিছু ফান্ড কিন্তু রয়েছে লামসাম শুধু হয় কিন্তু এসআইপি হয় না। সেই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন যখন ইনভেস্ট করবেন। ফান্ড যখন চুজ করতে পারবেন, সেখান থেকে আপনি বেছে নেবেন এবং যেটা আপনার যেরকম সুবিধা হবে সেইভাবে আপনি কিন্তু ইনভেস্টমেন্টটা চালিয়ে যেতে পারেন।
আমি দুটো বিষয় নিয়ে কথা বললাম। একটা হলো গোল, অর্থাৎ কেন আমি করব, কি উদ্দেশ্যে করব, এবং কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, যে দুটো পদ্ধতি নিয়ে একটুখানি আলোচনা করলাম। এবার আমি আসব যে আমি যখন একটি মিউচুয়াল ফান্ড চুজ করব, কি কি দেখে আমি একটি মিউচুয়াল ফান্ডকে চুজ করব বা পারফেক্ট মিউচুয়াল ফান্ড ভাববো, সেটা নিয়ে একটু আলোচনা এখন করব। প্রথম যে বিষয়টি আসে যে ফান্ড হাউস আমি সিলেক্ট করব, যে কোনো একটি ফান্ড হাউসকে, যে ফান্ড হাউসটি যার হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখা যাবে ভালো, সেরকম একটি ফান্ড হাউস চুজ করাই সব সময়ের জন্য ভালো। এমন কোনো ফান্ড হাউস আমি সিলেক্ট করব না যারা নিউলি এস্টাবলিশড, যারা এখনো পারফর্ম করেনি এবং যাদের কোনো হিস্ট্রি সেরকম নেই, ভবিষ্যতে কেমন পারফর্ম করবে বোঝা যাচ্ছে না, সেরকম ফান্ড হাউসকে সিলেক্ট না করাই ভালো। এরপর যে বিষয়টি আসে সেটি হলো ফান্ড ম্যানেজার। যেরকম আমরা ফান্ড হাউসটাকে চুজ করব, বেস্ট ফান্ড হাউসটাকে চুজ করার চেষ্টা করব, সেরকম যে ফান্ড ম্যানেজার আমি যে মিউচুয়াল ফান্ডটা ইনভেস্ট করতে চাচ্ছি তার পারফরমেন্স কেমন, তার প্রফেশনাল ডিগ্রি কতটা আছে, তার থেকে বেশি আমরা কিন্তু দেখব তার এক্সপিরিয়েন্স বা হিস্ট্রিক্যাল পারফরমেন্সটা কি। দেখা গেল একজন ফান্ড ম্যানেজারের পারফরমেন্স খুব ভালো অথচ তার ডিগ্রি সেরকম নেই। সুতরাং আমরা ডিগ্রিটাকে গুরুত্ব না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু গুরুত্ব দেব তার এক্সপিরিয়েন্স কি আছে এবং পারফরমেন্স কি আছে, সেটার উপর বেস করেই সেই ফান্ড ম্যানেজারকে আমরা ভরসা করতে পারি। কারণ কি, আমাদের কষ্ট উপার্জিত পয়সা তার হাতে আমরা দেব, সে কিন্তু তার সঠিক ডিসিশনটা যদি না নিতে পারে তাহলে কিন্তু আমাদের টাকা বা আমরা একটা লসের সম্মুখীন কিন্তু হতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে এমন ফান্ড ম্যানেজারকেই আমরা চুজ করব যিনি অভিজ্ঞ এবং যার একটি হিস্ট্রিক্যাল পারফরমেন্স বা হিস্ট্রিক্যাল গুড ট্র্যাক রেকর্ড রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফান্ড ম্যানেজারের বায়োডাটা এবং যে ফান্ড ম্যানেজার সার্চ করে আমরা দেখতে পারবো যে এই ফান্ড ম্যানেজারের নামে এই, তার ডিটেলসটা একটু আমরা গুগল করে দেখে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে যে ফান্ড ম্যানেজার কতটা এক্সপিরিয়েন্স। এবং ফান্ড ম্যানেজারের সম্পর্কে সার্চ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ফান্ড ম্যানেজার একাধিক ফান্ড ম্যানেজ করছে, অর্থাৎ একাধিক মিউচুয়াল ফান্ড পরিচালনা করছেন, এবং দেখা গেল যে কোনো একজন ফান্ড ম্যানেজার মোট 5টি ফান্ড ম্যানেজ করছে, তার মধ্যে দেখা যাচ্ছে 4টি ফান্ড ভালো চলছে, ভালো লাস্ট 1 ইয়ারে বা 2 ইয়ার্সে ভালো একটি পারফরমেন্স দিয়েছে, হয়তো একটি কোনো কারণে পারফর্ম করতে পারেনি, তাহলে আমরা তাকে কিন্তু ভালো ফান্ড ম্যানেজারই ধরে নেব। দেখা গেল অপরপক্ষে আরেকজন ফান্ড ম্যানেজার 5টি ফান্ডের মধ্যে সেও 5টি ফান্ড চালাচ্ছে, তার মধ্যে দেখা গেল 2টো ফান্ড ভালো পারফর্ম করছে বা 3টে ফান্ড ভালো পারফরমেন্স দিচ্ছে না। তার মানে বুঝতে হবে যে সেই একই টেনিউরের মধ্যে দুজন ফান্ড ম্যানেজার আলাদা আলাদা কোম্পানি বা আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডের উপর কাজ করছে, কিন্তু তার পারফরমেন্সটা কিন্তু ভালো দেখাচ্ছে না, দুজনের মধ্যে কিন্তু পারফরমেন্সের একটি তফাৎ থেকে যাচ্ছে। সুতরাং আমরা তখন যে ফান্ড ম্যানেজার 5টার মধ্যে 4টা মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন এনে দিতে পারছে তাকেই আমরা কিন্তু চুজ করব। এটাই বাস্তবে কিন্তু হয়ে থাকে। এরপর মিউচুয়াল ফান্ড বাছতে গিয়ে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে হলো যে ফান্ডটিকে আমরা চুজ করব তার পারফরমেন্সটা কিন্তু আমরা অবশ্যই দেখব। তবে আমরা যখনই কোনো অ্যাপে গিয়ে সার্চ করি তখন কিন্তু ওখানে চলে আসে যে লাস্ট 1 বছরে কতটা রিটার্ন দিয়েছে ফান্ডটি, 3 বছর, 5 বছর, এরকম বিভিন্ন রকমের ডেটা কিন্তু আমরা দেখতে পারি। এবার সেখানে যখন আমরা দেখি যে লাস্ট 1 ইয়ারে একটি ফান্ড খুব ভালো পারফর্ম করেছে, আমরা তখন খুশি হয়ে সেই ফান্ডটা ভালো মনে করে ইনভেস্ট করতে যাই। এই 1 বছরের পারফরমেন্স দেখে কখনোই ডিসিশন নেওয়া ঠিক হবে না, কারণ কি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট একটা লং টার্ম প্রসিডিওর, এবং লং টার্মে যখন আমরা ইনভেস্ট করব তখন কিন্তু আমরা রিস্ক এবং সিকিউরিটির কথাটা কিন্তু মাথায় রেখেই কিন্তু ইনভেস্ট করব, কারণ রিস্ক যেখানে কম হবে এবং সিকিউরিটি যাতে আমরা পাই, যেহেতু একটা লং টার্ম ব্যাপার। কারণ আপনি যদি একটি 10 বছর একটি ফান্ডে ইনভেস্ট করেন, অনেকটা সময় কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যায়। 10 বছর পরে গিয়ে আপনি বুঝতে পারলেন যে 10 বছর আগের আপনার ফান্ড সিলেকশনটা ভুল ছিল, তখন কিন্তু আপনার কিচ্ছু করার নেই, কারণ কি সময়টা কিন্তু আপনার
চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পারফরমেন্স যখন দেখবেন সেটা 1 বছরের দেখবেন না, এটা আমার মতামত অনুসারে সেটা দেখা উচিত অ্যাটলিস্ট 5 ইয়ার্স, এবং সম্ভব হলে আপনি লাস্ট 10 ইয়ার্সের পারফরমেন্সও দেখতে পারেন। কিছু ফান্ড হয় এমন যেগুলো খুব রিসেন্টলি লিস্টেড হয়, হ্যাঁ, সেগুলোতে হয়তো আপনি 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের ডাটাটা পাবেন না। তখন কিন্তু যে সেক্টর থেকে ফান্ডটি বিলং করে সেই সেক্টরটি আগামীতে কীরকম রিটার্ন দিতে পারে সেগুলো কিন্তু আপনাকে মার্কেট অ্যানালিসিস করে বের করতে হতে হবে, এবং সেটি লার্জ ক্যাপ না স্মল ক্যাপ নাকি মিড ক্যাপ, আগামীতে কোন ক্যাপের ফান্ডগুলোর ভবিষ্যৎ ভালো হতে পারে সেগুলো কিন্তু আপনাকে মার্কেট অ্যানালিসিস করে বের করতে হবে। এবং আপনি যদি মার্কেট থেকে একটু ভালো রিটার্ন নেন তাহলে কিন্তু আপনাকে একটু স্টাডি করতেই হবে, এবং মার্কেটের সাথে একটু যুক্ত থেকে যদি আপনি সেই ভবিষ্যৎটাকে বুঝতে পারেন যে কোন সেক্টরের ফান্ডটা বা কোন ক্যাপের ফান্ডটা, স্মল বা লার্জ বা মিড ক্যাপের ফান্ডটা আগামীতে ভালো রিটার্ন দিতে পারে, সেই হিসাবে আপনাকে কিন্তু তখন ফান্ড বাঁচতে পারবে। আমি কিন্তু বললাম এগুলো নিউলি লিস্টেড যে ফান্ডগুলো সেগুলোর ক্ষেত্রে এই কথাটা, আর যেগুলো পুরনো ফান্ড অনেকদিন ধরে চলে আসছে তাদের কিন্তু আপনি হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখবেন 5 ইয়ার্স এবং 10 ইয়ার্সের। এটা কিন্তু যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার সময়গুলো নষ্ট হবে এবং সেখান থেকে হয়তো আপনি ভালো রকমের রিটার্ন নাও পেতে পারেন। সেই জায়গা থেকে এই কথাটা বলা। এরপর যে বিষয়টি আসে সেটি একটি বিতর্কিত বিষয়, যে আপনি কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন। বেসিক্যালি 2 ধরনের ফান্ড হয়ে থাকে, একটি হচ্ছে হলো ডাইরেক্ট গ্রোথ ফান্ড, আর একটা হলো রেগুলার গ্রোথ ফান্ড। এবং সবসময় মাথায় রাখবেন, প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি অবশ্যই ডাইরেক্ট গ্রোথ ফান্ডে ইনভেস্ট করবেন, অর্থাৎ ডাইরেক্ট ফান্ডগুলোতেই ইনভেস্ট করবেন। কারণ ডাইরেক্ট ফান্ডগুলোতে ইনভেস্ট করলে সবসময় আপনি একটি ফিউচারে গিয়ে কিন্তু বেশি রিটার্ন পাবেন যদি আপনি রেগুলার ফান্ড না করে থাকেন। এবার রেগুলার ফান্ড করলে পরে কি হয়, সেখানে যে এজেন্ট বা যে এএমসির আন্ডারে আপনি করবেন সেখানে কিছু সীমাবদ্ধতা থেকে যায়। সীমাবদ্ধতা এরকম, মনে করুন আপনি এইচডিএফসি ব্যাংকে গেলেন, এইচডিএফসি ব্যাংকে গিয়ে আপনি একটি মিউচুয়াল ফান্ড করতে চাচ্ছেন, তাদেরকে জানালেন, তারা তখন আপনাকে দেখবেন রেকমেন্ড করবে তাদের যে ফান্ডগুলো আছে এইচডিএফসি ব্যাংকের, সেই ফান্ডগুলোকে কিন্তু রেকমেন্ড করবে। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের একটি সীমাবদ্ধতা চলে আসে। আপনি কিন্তু এইচডিএফসি ব্যাংকে গিয়ে এসবিআইয়ের ফান্ডকে কিন্তু পাবেন না, তারা সবসময় তাদের ফান্ডগুলোকে রেকমেন্ড করবে। তার মানে একটি সীমাবদ্ধতার ব্যাপার চলে এলো। এবার আরেকটি কি বিষয় থাকে, যখন আপনি কোনো এজেন্টের মারফত এই কাজটি করতে যাবেন ইনভেস্টমেন্ট, তখন দেখবেন ওই এজেন্টের আন্ডারে যে ফান্ডগুলো নিয়ে সে কাজ করে বা তার কাছে যে ফান্ডগুলো আছে, ধরে নেওয়া যাক তার কাছে 10টি ফান্ড আছে, তার মধ্যে যে ফান্ডটিতে সে কমিশন বেশি আর্ন করবে সে দেখবেন সেটাকেই রেকমেন্ড করবে, এবং তার কাছে যে 10টি ফান্ড আছে তার মধ্যেই আপনাকে ইনভেস্ট করতে হবে। তার বাইরে গিয়ে অন্য কোনো ফান্ডে আপনি হয়তো ইনভেস্ট করতে পারবেন না। তাকে হয়তো গিয়ে একটি কোনো ফান্ডের নাম বললেন, সে হয়তো বললো যে এই ফান্ডে আমি কাজ করি না, তখন আপনার কিন্তু সীমাবদ্ধতাটা চলে এলো। তার যে কমিশন যেটাতে বেশি পাবে সেটাতে করতে হবে, আবার তার কাছে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোর মধ্যেই আপনাকে কিন্তু চুজ করতে হবে। সেই জায়গায় কিন্তু একটু সীমাবদ্ধতার ব্যাপার থেকে গেল। এবার আরেকটি জিনিস হয়, আপনি যদি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করেন সেখানে কিন্তু এজেন্টের কোনো কমিশনের ব্যাপার নেই এবং কোনো সীমাবদ্ধতার ব্যাপার নেই। আপনি নিজে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন, নিয়ে আপনি একটি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করছেন। আপনি যদি কোনো একটি মিউচুয়াল ফান্ডের যা ডাইরেক্ট এবং রেগুলার দুটোই আছে, তো সেরকম ফান্ডকে বেছে নিয়ে আপনি যদি হিস্ট্রিক্যাল ডাটা বা হিস্ট্রিক্যাল পারফরমেন্স তাদের দেখেন, দেখবেন যে আপনি ডাইরেক্ট ফান্ডটি রিটার্ন বেশি দিয়েছে, 1%-এর মতো প্রায় রিটার্ন বেশি দেয়। আপনার যদি এটি ইনভেস্টমেন্ট 10 বছর বা 15 বছর বা 20 বছরের হয়ে যায়, সেই 1% যে ডিফারেন্সটা হবে ডাইরেক্ট ফান্ড এবং রেগুলার ফান্ডের রিটার্নের ক্ষেত্রে, সেটা কিন্তু হিউজ আকার ধারণ করে। অনেক সময় সেটা কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। এবার যার যেরকম ইনভেস্টমেন্ট ডিফারেন্সটা তার তত বেশি হবে। সেই জন্যে আমি বললাম আপনাদের সবসময় ডাইরেক্ট ফান্ড বেস্ট হবে। এবার দেখা গেল আপনার সেই
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা নেই, আপনি কোন ফান্ডটা চুজ করবেন সেটা আপনি বুঝতে পারছেন না, তখন আপনার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো এজেন্ট বা কোনো এএমসি বা কোনো ব্যাংক, কোনো মিউচুয়াল ফান্ড হাউসে গিয়ে আপনাকে কিন্তু তাদের দ্বারস্থ হতে হবে এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই আপনাকে নিতে হবে। তার জন্য আপনাকে একটু লস ভোগ করতে হবে, রিটার্ন একটু কম পেলে আপনার সন্তুষ্ট থাকতে হবে। এবার আপনি যদি বেশি রিটার্ন পেতে চান তাহলে আপনাকে একটু স্টাডি করতে হবে। আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো নিয়ে আপনাকে ঘাঁটতে হবে এবং ভাবতে হবে, তারপর আপনাকে ডাইরেক্ট ফান্ডে আশা করি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সেই জন্য আমার এই কথাগুলো বলা। এরপর যে বিষয়টি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি যে বিষয়টি নিয়ে এখনই আলোচনা করলাম এটি একটি বিতর্কিত বিষয়, কারণ কি অনেক মিউচুয়াল ফান্ড এজেন্ট হয়তো আমার এই ভিডিওটি দেখলে একটু রেগে যাবেন, কিন্তু করার নেই, এটাই বাস্তব। কারণ কি যারা বুঝতে পারেন বা যারা শিখতে চান তাদেরকে এই কথাগুলো না বললে নয়। কারণ কি যারা লং টার্ম ধরে ইনভেস্ট করবে সেখানে অনেকটাই ডিফারেন্স হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বলা। এবং যারা বুঝতে পারবে না তারা এজেন্টের কাছে যাবে এবং এজেন্টের কাছে গেলে পরে এজেন্ট যদি ভালো রকমভাবে সাজেশন দেয় তাহলে তো আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যাদের সময় নেই এগুলো বিষয় নিয়ে আলোচনা করার বা সিদ্ধান্ত নেওয়ার মতো বা পড়াশুনো করার মতো, তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো ব্যাংক বা এএমসির কাছে যাওয়া এবং কোনো এজেন্টের কাছে গিয়ে তারপর মিউচুয়াল ফান্ড সিলেক্ট করাটাই বেস্ট হবে। এবার আপনারা বুঝে নিন আপনাদের সিচুয়েশন কি আছে, আপনি কোন স্টেজে বিলং করছেন, যে আপনি বুঝতে পারছেন কি না মিউচুয়াল ফান্ড কীভাবে বাঁচবো। যদি না বুঝতে পারেন তখন আপনার উপায় থাকবে না। কারণ কি অনেকেই কিন্তু আমাকে ফোন করেন বা আমার সাথে দেখা হলে কথা বলেন যে কোন মিউচুয়াল ফান্ডটা করব, কি করব। এটা কিন্তু টাফ, খুব টাফ। কারণ কি আপনার সিদ্ধান্ত আমি দিতে পারি না, কারণ আপনার কি গোল আছে আমি জানি না, আপনার কি সাইকোলজি আছে, আপনার রিস্ক অ্যাপেটাইট কি আছে, আপনার ইনভেস্টমেন্টের ক্ষমতা কতটা আছে, এটা কিন্তু আপনিই জানবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সিদ্ধান্ত আপনি যদি নিতে পারেন, আমার এই ভিডিওটি যদি একটু সাহায্য আপনাকে করতে পারে, আশা করি আপনি একটি লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ করবেন। নেক্সট যে বিষয়টি দেখার সেটি হলো এক্সপেন্স রেশিও। আপনি যখন মিউচুয়াল ফান্ড করবেন দেখবেন মিউচুয়াল ফান্ডটির নাম দিয়ে যখন সার্চ করবেন দেখবেন ওর নিচে কিছু ডাটা দেওয়া থাকে, সেখানে একটি ঘর পাবেন এক্সপেন্স রেশিও বলে। দেখবেন কোনো একটি ফান্ডের এক্সপেন্স রেশিও দেখাবে 0.54, কোনো একটি মিউচুয়াল ফান্ডে দেখাবে এক্সপেন্স রেশিও হয়তো 0.93। তার মানে আপনি যখন এই টাকাটিকে উইথড্রল করবেন তখন কিন্তু আপনার থেকে এই টাকাটা তারা কেটে নেবে, পার্সেন্টেজ আকারে কেটে নেবে। এই এক্সপেন্স রেশিও জিনিসটা আসলে হচ্ছে আপনার একটি ফান্ড যখন চালাবে তখন তার পেছনে কিন্তু অনেক ব্যক্তির কিন্তু অবদান থাকে। তার মধ্যে ফান্ড ম্যানেজার যেমন থাকে, তার অফিসের স্টাফ থাকে এবং তার সহযোগীরাও কিন্তু থাকে, যে আপনার টাকাটা নিয়ে তারা কোথায় কোথায় ইনভেস্ট করবে এগুলো সিদ্ধান্ত কিন্তু তারা নেয়। মুখ্য ভূমিকায় যদিও ফান্ড ম্যানেজার থাকেন, তার মেন ভূমিকাই থাকে। এই যে তাদের স্যালারিগুলো এবং অফিসে যে কাগজপত্র বিভিন্ন রকম এক্সপেন্সগুলো সেগুলো কিন্তু আপনার কাছ থেকেই তারা নিয়ে থাকে, সেটাকেই তারা এক্সপেন্স রেশিও আকারে আপনার কাছ থেকে নিয়ে থাকে। এবার যে ফান্ডের এক্সপেন্স রেশিও বেশি তার মানে আপনার থেকে খরচ তারা বেশি নিচ্ছে, তার মানে আপনাকে রিটার্ন কম দেবে। এবং যে ফান্ডের এক্সপেন্স রেশিও কম তার মানে আপনার থেকে তারা টাকা কম নিচ্ছে এবং আপনার রিটার্ন কিন্তু আপনি বেশি পাবেন। অনেক সময় এরকম হয় আপনি দুটো ফান্ডকে কম্পেয়ার করছেন, দেখলেন যে তাদের রিটার্ন পার্সেন্টেজ লাস্ট 10 ইয়ার্সে দেখাচ্ছে দুটো ফান্ডই দেখাচ্ছে যে 12%। কিন্তু আপনি যদি তাদের এক্সপেন্স রেশিও জায়গাটি দেখেন দেখবেন যে একটির এক্সপেন্স রেশিও হয়তো 0.50, আরেকটির এক্সপেন্স রেশিও 0.93। এখানে কিন্তু আপনি কিন্তু দুটোর রিটার্ন পার্সেন্টেজ যখন দেখাচ্ছে 12%, কিন্তু আপনি হাতে পাচ্ছেন কিন্তু তার থেকে 12%-এর থেকে কম। একটি ফান্ডের ক্ষেত্রে আপনি পাবেন 0.93 কম, আরেকটির ফান্ডের ক্ষেত্রে পাবেন 0.50% কম। সুতরাং আপনাকে রিটার্ন কোন ফান্ডটি বেশি দিল? অবশ্যই যেটাতে এক্সপেন্স রেশিও কম কাটলো আপনার 0.50, সেই ফান্ডটিতে আপনি কিন্তু বেশি রিটার্ন পাবেন। সুতরাং আপনি যখন ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এক্সপেন্স রেশিওটা দেখে নিতে হবে। এরপরে আরেকটি বিষয় আছে যেটি দেখে নেওয়ার, সেটি হচ্ছে এক্সিট লোড।
এক্সিট লোড অর্থাৎ আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং সেটি উইদিন 1 ইয়ারের মধ্যে যদি আপনি ভাঙান, টাকাটাকে উইথড্র করেন, তখন কিন্তু একটি এক্সিট লোড বলে একটি চার্জেস কিন্তু আছে। সেই চার্জেসটি বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, মোস্ট অফ দ্য ফান্ডের ক্ষেত্রে 1% হয়, এবং যে ফান্ডের ক্ষেত্রে কম হবে সেই ফান্ডের আপনার তার মানে রিটার্নের পরিমাণটা আপনার বেড়ে যাবে। আপনার যে ফান্ড বেশি পরিমাণে এক্সিট লোড চার্জ করবে আপনার কিন্তু রিটার্নের পরিমাণ কমে যাবে। কারণ কি, আমরা হয়তো গোল একটা সেট করলাম যে 10 ইয়ার্স পরে আমি টাকাটা তুলব এবং তুলে আমি আমার ছেলে মেয়ের এডুকেশনের পেছনে খরচা করব। দেখা গেলো এমন একটা ইমার্জেন্সি চলে এলো যে আমাকে তখন উইদিন 1 ইয়ারের মধ্যে আমাকে কিন্তু ভাঙাতে হবে। সেই ধরনের ইমার্জেন্সি হলে পরে কিন্তু আমাদের এই এক্সিট লোডের লসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সেই লসটাকে মিনিমাইজ করার জন্যে যে ফান্ডগুলো এক্সিট লোড কম, সেই ফান্ডগুলোকে যদি আমরা আগের থেকেই চুজ করতে পারি তাহলে হয়তো সেই জায়গাটা একটু সংকীর্ণ হয়ে আসে এবং লসের পরিমাণটা একটু কম হবে, প্রবাবিলিটি অফ লস সেই অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে। সেই জায়গাটা মাথায় রেখেও আপনারা কিন্তু ফান্ড চুজ করতে পারেন। এরপর যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে আপনারা মিউচুয়াল ফান্ডগুলোর রেটিংগুলো দেখে নেবেন। যে ফান্ডগুলোর রেটিং ভালো সেই ফান্ডগুলো নিশ্চয়ই যারা সমীক্ষা করে তারা নিশ্চয়ই রিসার্চ করে গবেষণা করে সেই সমীক্ষাগুলো করে তারপরে কিন্তু রেটিংটা দেয় বিভিন্ন রেটিং এজেন্সিগুলো। সেই রেটিংটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এবার যেটা মূল বিষয় বলার, আমি এতক্ষণ ধরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, সেগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় আছে এবং ভিডিওটি রিকপ করলে পরে আপনারা কিন্তু দেখতে পারবেন। প্রথমে হলো আপনি যেটা আমি বলেছি সেটা হলো গোল কি হবে, আপনার মোড কি হবে ইনভেস্টমেন্টের এবং কি কি দেখে ইনভেস্ট করবেন। সেখানে বলতে গিয়ে আমি কিন্তু বলেছি যে আপনারা ফান্ড হাউস দেখুন, ফান্ড ম্যানেজার দেখুন, পারফরমেন্স অফ মিউচুয়াল ফান্ড লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের দেখুন, কোন ফান্ডটিকে চুজ করবেন, ডাইরেক্ট না রেগুলার। তারপরে আমি বলেছি এক্সপেন্স রেশিওটাকে দেখুন, তারপরে আমি বলেছি রেটিংটা দেখুন। এবার আপনারা মনে করুন কোনো একটি ফান্ডে ইনভেস্ট করবেন, সেটা লার্জ ক্যাপ হতে পারে, স্মল ক্যাপ হতে পারে বা মিড ক্যাপ হতে পারে। আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা অনুসারে কিন্তু আপনাকে কোন ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করতে চান সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি একটু বেশি রিস্ক নিতে চান আপনি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আবার আপনি যদি একদমই কম রিস্ক নিতে চান তখন আপনাকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। আপনি যদি মিডিয়াম টাইপের রিস্ক নিতে চান তখন তাহলে আপনাকে মিড ক্যাপ ফান্ডগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। তবে একটা জিনিস, সবগুলোই রিস্কি, কারণ কি স্টক মার্কেটের সাথে ইকুইটির সাথে যখনই কিছু যুক্ত থাকবে তখন কিন্তু একটি রিস্কের ব্যাপার চলেই আসে। তবু সেটাকে মিনিমাইজ করার জন্য আমি এই কথাগুলো বললাম। আপনার রিস্ক অ্যাপেটাইট এবং আপনার কি গোল এবং আপনার হাতে কতটা টাইম আছে এই বিষয়গুলোকে নিয়ে আপনি টাইম এবং মানিটাকে সুন্দর করে ম্যানেজ করে তারপরে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এবার আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে পয়েন্ট আউট করে খাতায় নোট করুন এবং তারপর কয়েকটি মিউচুয়াল ফান্ড বাছুন, দেখুন এই যে আমি কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো অ্যাটপার হচ্ছে বা মিলে যাচ্ছে। আপনার এই যে পছন্দের তালিকা যদি একটু তৈরি করেন যে এক্সপেন্স রেশিও আমি দেখব কোনটাতে সব থেকে কম, সেরকমভাবে দেখবেন। তারপরে তার থেকে কোনটা একটু বেশি, এই জিনিসগুলো বাস্তবে দেখবেন আপনি প্রত্যেকটা পয়েন্টের উপর ভিত্তি করে যদি বাঁচতে শুরু করেন দেখবেন আপনি 5-7টি কিন্তু মিউচুয়াল ফান্ড পাবেন। এবং আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে হয়তো অনেকগুলো ফান্ডই স্যাটিসফাই করবে। হয়তো আমার যে ক্রাইটেরিয়া বললাম 6-7টি ক্রাইটেরিয়া, তার মধ্যে হয়তো একটি ক্রাইটেরিয়া কোনো মিউচুয়াল ফান্ড স্যাটিসফাই করলো না, সেটাকে আপনি ইগনোর করুন। যদি অ্যাটলিস্ট 5টার মতো ক্রাইটেরিয়া দেখা গেল যে ফুলফিল করছে ওই মিউচুয়াল ফান্ডটি। এবং আরেকটি কথা বলে রাখি, দেখা গেল যে কোনো একটি সেক্টরিয়াল ফান্ড ভবিষ্যতে গ্রো করতে পারে, গভর্নমেন্টের ফোকাস রয়েছে সেখানে, বা নতুন কোনো সেক্টর একটি খুলে গেছে যেটাতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য মিউচুয়াল ফান্ড হাউসগুলো মিউচুয়াল ফান্ড নিয়ে চলে আসছে, তখন কিন্তু আপনাকে কিন্তু ওই যে নিউজ এবং ফিউচার যে চিন্তাভাবনা সেগুলোর উপর বেস করে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ কি সেখানে হয়তো আপনি হিস্টোরিক্যাল ডাটা সেরকম পাবেন না, অতীতে কীরকম ফার্ম করেছে সেগুলো পাবেন না, কিন্তু আপনি এটা পাবেন যে কোন ফান্ড ম্যানেজার সেই ফান্ডটাকে হ্যান্ডেল করছে,
সেই জিনিসটা তো আপনি পাবেন। সেই ফান্ড ম্যানেজারের কি হিস্ট্রিক্যাল ট্র্যাক রেকর্ড আছে এবং কোন ফান্ড হাউস সেটাকে নিয়ে আসছে, এই ডাটাগুলো কিন্তু আপনি ম্যাচ করাতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমি যে কথাগুলো বললাম তার মধ্যে যদি 7টির মধ্যে 7টি মিলে গেল, তার মধ্যে সবই ভালো। তার মধ্যে দেখা গেল দুটো একটি ক্রাইটেরিয়া আমার বলা ক্রাইটেরিয়ার সাথে আপনার ম্যাচ করছে না, সেটা কোনো ফ্যাক্টর না। দেখা গেল 5টি ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, দুটো ম্যাচ করছে, তখন কিন্তু সমস্যা হবে। সুতরাং আমি যেভাবে ভাবি আপনাদেরকে সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি, এবং আমি যতটুকু বুঝি মিউচুয়াল ফান্ড সম্পর্কে সেইটাই আমি এখানে তুলে ধরেছি। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো বাই সেল হোল্ড কোনো কিছুই রেকমেন্ডেশন আপনাদের করলাম না, বা কোনো ধরনের যে বিভিন্ন কোম্পানিগুলোর নাম নিয়েছি বা কোনো এএমসির নাম নিয়েছি, সেটা আমি উদাহরণ পারপাসে এখানে ব্যবহার করেছি। কোনো ধরনের রেকমেন্ডেশন বা কোনো ধরনের নেগেটিভ কিছু আমি এখানে পাস করার চেষ্টা আপনাদের সামনে তুলে ধরিনি। জাস্ট আমার ধারণাটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নতুন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।